জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা আসিফ সিরাজ রাব্বানী, আমাদের সঙ্গে আছেন ফ্রিল্যান্সার জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ মিরাজ মিয়া আছেন আমাদের সঙ্গে, আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান। জাহিদ আহসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আপনারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করলেন, আমাদের মারলেন কেন? সংবাদ সম্মেলনে বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, আরেক শিক্ষার্থীকে দেখলাম সাংবাদিকদের বলছেন তাকে তার হাতে কামড়ের দাগ দেখিয়ে বলছেন যে তাকে কামড় দেওয়া হলো কেন, বা তার ভাইয়েরাই আরো যারা নারী শিক্ষার্থী ছিলেন তাদেরকে নানানভাবে হেনস্থা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কামড় দেওয়া শিখলো কিভাবে, মানে কবে থেকে? আমিও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমাদের সময় আসলে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। জি ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা মারধরের যে বাইরে তারা ভেবেছিলেন এবং তাদের কাছে কেউ একজন এই মিস ইনফরমেশনটি ছড়িয়েছিল যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সাংগঠনিক পরিসর এবং সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যথেষ্ট পার্টিসিপেশন নেই। কিন্তু আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে গতকালকের আগেও যখন আমরা অনুভব করেছিলাম একটি ছাত্র সংগঠন করাটা প্রয়োজন, রাজনৈতিক ছাত্র সংগঠন, তখন থেকে আমাদের মাথায় এটি ছিল যে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করে ক্যাম্পাস ছাড়া করা হয়েছিল, তারপরে যেমন করে পুরো দেশে আন্দোলন চালিয়ে নেবার দায়িত্বটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিয়েছিল, একই সঙ্গে 5ই আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার পরেও আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি, সেই পলিটিক্যাল কমিউনিটির মধ্যেও তাদের একটি অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং তাদের এই প্রবেশের মাধ্যমে তারা যাতে এখান থেকে কোনোভাবে হারিয়ে না যায়, সেই ব্যাপারটি আমাদের কাছে শুরু থেকেই আমরা অনুভব করছিলাম। সেই হিসেবে তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কিন্তু হুট করে কেউ একজনের ভুল তথ্যটি ছড়িয়ে দেওয়ার কারণে তারা মধুর ক্যান্টিনে আসেন, যেখান থেকে আমরা ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করার কথা ছিল, এবং আসার ফলে তারাও কিছু উত্তপ্ত বাক্য বিনিময়, কিছু স্লোগান দেয়। একই সঙ্গে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য 7 কলেজ, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়, চিটং, রাজশাহী, বরিশাল কিংবা আরও অন্যান্য জায়গার ছাত্ররা, পলিটেকনিকের ছাত্ররা ছিল, তারাও ওখানে ছিল। এই যে দুই পক্ষ আমরা যখন ঘোষণা করতে যাব, তখন এক পক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করছে তারা এই ছাত্র সংগঠনটির পার্ট নয়, আর যারা উপস্থিত ছিল তারা মনে করছে আমরা এই ছাত্র সংগঠনের পার্ট এবং এটাকে আমরা ওন করি। এই দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ মারাত্মকভাবে জখমের শিকার হয়েছেন, আহতের শিকার হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে আমরা এরকম অনেকগুলো অভিযোগ পেয়েছি, তারা হেনস্থার শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। আমরা গতকাল থেকে এই ব্যাপারটিকে একটি সুরাহার দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীল জায়গা থেকে তাদের সঙ্গে অনেকবার বসেছি, কথাবার্তা বলেছি। আমরা মনে করেছি, আমরা তাদের সামনে খোলামেলা বলেছি যে এই দায়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের নয়। এই দায়টি যদি কাউকে দিতে হয়, সেই দায়টি একান্ত আমি জাহিদ আহসানের সেক্রেটারি হিসেবে আমি নিতে চাই। কারণ আমার উচিত ছিল এই ব্যাপারটিতে তাদেরকে মিস ইনফরমেশনটির ব্যাপারে তাদেরকে পুরোপুরি পরিষ্কার করা, কিংবা আমরা দায়িত্বশীল জায়গা থেকে সেটি বলেছি এবং তারা সেই ব্যাপারটিতে আশ্বস্ত হয়েছেন, তারা আজকে এসেছেন, তারা মনে করেছেন এই ছাত্র সংগঠনের পার্ট তারা। আজকে আমরা কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করেছি যে এই ঘটনাটি গতকালকে ঘটে গেছে, ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসকে স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়, সেখান থেকে উত্তরণের জন্য মূলত আমাদের ছাত্র সংগঠনটির যাত্রা শুরু। সুতরাং আমরা নতুন ধারার আপনারা ছাত্র সংগঠন করতে চান, এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, আসবো আমি নতুন ধারার ছাত্র সংগঠন কেমন করছেন, কি করছেন সেটা নিয়ে। সাইয়েদ আব্দুল্লাহ, আমি একটা স্ট্যাটাস পড়ি, এটা ইংরেজি উচ্চারণের জন্য, মানে স্ট্যাটাসটি ইংরেজিতে, আমি আমার ইংরেজি উচ্চারণের জন্য দর্শকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ইংরেজি উচ্চারণ খুব একটা ভালো না। শেখ শান নামে একজন পোস্ট করেছেন,
On July 16, I made this poster for my dear brothers and sisters. আমি আপনাকে দেখাচ্ছি, দর্শকরা মনে হয় না দেখতে পাবেন। তার হাতে একটি পোস্টার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তিনি লিখেছেন অল আইজ অন ঢাকা ইউনিভার্সিটি। তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। দ্যাট ইজ অন July 16. When the police attacked them, it broke my heart and I went out to the streets to protest. I had nothing to do with the quota system. I never intended to apply for a government job or sit for the BCS exam. The only thing that mattered to me at that moment was the injustice against my brothers and sisters. I protested because they were being attacked. But today, this is how they repay our sacrifices. In the past, we stood with them, we supported them, but this is how they strike against us. We have nothing to lose, but they have lost their strongest and biggest ally. এই যে ফাটল একটা ধরেছে, কার লাভ হলো কার ক্ষতি হলো? ও শেষে তিনি বলেছেন লং লিভ বাংলাদেশ। বাংলাদেশের জন্য কি হলো, ক্ষতি লাভ কোনটা হলো? আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপট বলার জন্য আমার কাছে মনে হয় একটা সেলফ এক্সপ্লেনেটরি একটা কনসেপ্টটা বলে রাখাটা ভালো। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যখন হয় তখন আমি রাস্তাতেই ছিলাম। 2024 আন্দোলনেও একদম সামনে থেকেই দেখেছি, পার্টিসিপেট করেছি এবং সব কিছুর পরে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, শহরে এই যে আরবান মিডল ক্লাস এর একটা বড় অংশ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা যদি এই আন্দোলনে না আসতো, 2018 সালের আন্দোলন স্রেফ যেভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, এই 2024 সালের আন্দোলনটাও একই জায়গায় একইভাবেই যেত এবং এটা থেমে যেত। এই যে থামলো না, এই পার্থক্যটা তৈরি করে দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। অনেকভাবে ঢাক গুড় করে নানাভাবে নানা কথা বলা যায়, কিন্তু বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আই ফিল রিয়েলি অ্যাশেমড যখন তাদেরকে তাদের প্রাপ্য স্টেকটাকে প্রথম থেকেই ইগনোর করা হয়েছে। ইয়েস, অবশ্যই আমাদের ছোট ভাই তার কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হচ্ছি যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, এটা খুবই চমকপ্রদ ঘটনা, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথাটা হলো, এটা কি শুধু আজকের ঘটনা? আগস্ট মাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের এই আক্ষেপের জায়গাটা ছিল এবং যেটা সত্য কথা বুক ফুলেই বলা উচিত। যদি আমরা ডানে বামে চলে যাই তাহলে নতুন বন্দোবস্তের তো কোনো কিছু হলো না। ওই বিভিন্ন ক্ষেত্রে সত্যকে ইগনোর করার যে কালচার, সেটাই তো টিকে থাকলো। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি যেটা ফিল করি, তার কথা 100% সঠিক। ওই স্টেটমেন্ট যেটা সে দিয়েছে, পোস্ট করেছে, কারণ তারা তো বিসিএস এর জন্য খুবই কম সংখ্যক মানুষ বসে, ইনফ্যাক্ট বসেই না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তাহলে এই আন্দোলনে ঢোকার ইনসেন্টিভটা কোথায় ছিল? পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস এ অ্যাটেন্ড করে এবং অনেক মানুষ আছে যারা 2024 সালের 7 জানুয়ারির এই টাইপ একটা ডামি ইলেকশনেও তারা হাতের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারা গণতান্ত্রিক অভিপ্রায়ের জন্য একটা পাতানো ইলেকশনে পার্টিসিপেট করছে। তাদের কাছে, অনেকের কাছে এমন মনে হয়েছে শেখ হাসিনা 2024 সালের জুলাই মাসে এসে হঠাৎ করে স্বৈরাচার হয়ে গেছে, বিগত 15 বছরে কোনো কিছুই ম্যাটার করে নাই। কিন্তু দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তার তো কোনো ইনসেন্টিভ নাই, সে তো সরকারি চাকরি করবে না, সে এসেছে অ্যাবসলিউটলি সারা দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং দেশের মানুষের পর যে দমন পীড়ন শুরু হয়েছে সেটা সে মেনে নিতে পারে নাই। আমার এখনো মনে পড়ে 17 তারিখে যখন আসিফ, সিরাজ, রব্বানী, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে দিয়ে কথাগুলো বলেছেন। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো বা যে ছাত্র সংগঠনগুলো এখন আছে বা নতুন একটি ছাত্র সংগঠন হলো, কথাটা তারা মাথায় নিয়েছে? আমি প্রথমে 71 এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করতে চাই। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আপনি যেটা বলেছেন, যে সেনাপ্রধান যে কথাটি বলেছেন, এটা আমাদের একটা পুরাতন রাজনৈতিক কালচার যেটা হয়ে আসছে, যে কাদা ছড়াছড়ি দলগুলোর মধ্যে এবং ছাত্র সংগঠনের মধ্যে। তো যখন আমরা তরুণ সমাজ, সে যে দলেরই হোক, দলমত নির্বিশেষে যে তরুণ সমাজের যখন আমরা কথা বলি, তখন আমরা যেটা বলতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমার ভাই একবার বলেছেন, তো নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আমরা কি অ্যাডাপ্টেবিলিটি বা কি চেঞ্জেস নিয়ে আসছি, এটাই কিন্তু জনগণ আমাদের থেকে প্রত্যাশা করে এবং আশা করে। এখন যদি আমরা সেই পুরাতন কালচারের মধ্যেই আপনার ঘুরে ফিরে ওখানেই থেকে যাই, যেমন এটা দুঃখজনক, আমি অবশ্যই স্বাগত জানাই তারা নতুন সংগঠন করছে, কালকে আরেকটি দল তাদের ঘোষণা হবে এবং আমি সে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। কিন্তু তাতে এটাও বলতে হয় যে যদি আমরা ওই পুরাতন কালচার থেকে বের না হয়ে আসতে পারি, এবং যে মারামারির মাধ্যমে এটা শুরু হলো, এটা কিন্তু ধরেন এটা কারো এটা কাম্য নয়,
আমরা চাই যে আগামীতে, এবং যেখানে প্রাইভেট ইউনিভার্সিটির কথা আসছিল, আমরা যদি আন্দোলনের দিকে ফিরে যাই, 24-এর যে আন্দোলনটা আমরা দেখেছি, এখানে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা সূত্রপাত ঘটেছিল, বাট আমরা কিন্তু দেখেছি এরপরে আন্দোলনটা যখন ডাই ডাউন করছিল তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু আন্দোলন ধরে রেখেছিল, এবং যেই সব অভিজাত এলাকায় আমরা কখনো জানতামও না যে এই ধরনের একটি শক্তিশালী আন্দোলন হওয়া সম্ভব, আমরা কিন্তু দেখেছি যে এইসব ইউনিভার্সিটিতে কি ধরনের আন্দোলন জনগণ কিন্তু প্রত্যক্ষ করেছে। কিন্তু যখন আমরা দেখছি ছাত্র যেই সংগঠন যারা তৈরি করছেন, সেখানে কেন জানি মনে হচ্ছে যে এইসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছুটা বৈষম্যের শিকার। তারা যদি এই বৈষম্যটা অ্যাড্রেস করেন তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভালো হবে। প্ল্যাটফর্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সেখানে বৈষম্য দেখছি। তাই আমি একটু এখানে শেষ করি যে যেটা বলা হয় যে একটি প্রভাব আছে, মর্নিং শোজ দ্য ডে, এই প্রভাবটা যেন তাদের জন্য প্রযোজ্য না হয়, আমি সেটাই কামনা করছেন আপনি। জি, আমাদের আসিফ সিরাজ রাব্বানী উপদেষ্টা পদ থেকে ত্যাগ করার পর নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা থাকা অবস্থায় তার ও তার পরিবারের সদস্যদের আয়ের বিবরণ তুলে ধরেছেন। এটাকে আপনি সাহসী পদক্ষেপ বলে মনে করেন কিনা? এমন দৃষ্টান্ত বিএনপি নেতারা তৈরি করার সাহস রাখে কিনা? অবশ্যই আমি তার এই পদক্ষেপটাকে অবশ্যই প্রশংসা করি, এবং আমি সাথেও বলবো যে বিএনপি নেতাদেরও এই সৎ সাহস আছে যে তারা এটা প্রেজেন্ট করবে আগামীতে ইনশাআল্লাহ যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো। জি, যেটা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। আপনারা কি কোনো ষড়যন্ত্র তত্ত্বের কথা ভাবছেন বা বলছেন বা বলতে চাইছেন? বিএনপি আউট, তারেক রহমান আউট, এমন একটা তত্ত্বের কথা শোনা যাচ্ছে, বাতাসে ভাসে। মানে এইটা কি আপনারা নিশ্চিত হয়ে কিছু বলছেন নাকি সন্দেহ করছেন? এই তত্ত্বের দিকে আমি যাব না, বাট যেটা ষড়যন্ত্র যেটা বলা যাচ্ছে, সেই ষড়যন্ত্রের বিষয়টি হচ্ছে এরকম যে স্থানীয় সরকার নির্বাচনের কথাটা হঠাৎ করে আসলো কি জন্য? কারণ আমরা তো জানি যে আমরা এই যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন এবং এই বিএনপিরও যে 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, এটা সম্মিলিত, যেটা আমাদের ম্যাডাম চেয়ারপারসন খালেদা জিয়াও কিন্তু আজকে বলেছেন, সেটা হচ্ছে এদের সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা আজকে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এবং এখানে কিন্তু যে 16 বছর যে মানুষ যে তার ভোটাধিকার দিতে পারেনি, এটা তো তাদের রাইট, এটা তাদের ফিরে পাওয়াটাও তাদের রাইট। তো আমরা যখন বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তো নির্বাচন চাওয়াটা কিন্তু এটা অপরাধ নয়, তারা আমরা নির্বাচন চাইতেই পারি। তো যেখানে আমরা জাতীয় নির্বাচনের দিকে জনগণ চায়, সেখানে হঠাৎ করে স্থানীয় নির্বাচনের যেই তত্ত্বটা নিয়ে আসাটাই আমার কাছে একটা ষড়যন্ত্র মনে হয়। যেটা আপনি -2 যে কথা বলছেন তার সাথে এটার কোনো লিঙ্ক আমি মনে করি না। বাট যেখানে এখানে এই তত্ত্বটা এই কারণে যে স্থানীয় নির্বাচনটা আমার মতে বা আমার দলের মতে এটা আওয়ামী পুনর্বাসন প্রকল্প ছাড়ার কিছুই নয়। এটা ফ্যাসিবাদকে আবার মাথাচাড়া দিয়ে উঠানোর একটা সুযোগ আমি সৃষ্টি করে দিতে চাই। তাহলে এটা কারা চায়? যারা আজকে এই ফ্যাসিবাদের পতনে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করেছি, তাহলে কেন আবার আমরা এই ফ্যাসিবাদকে আবার নতুন করে এদেরকে জাগাতে চাই? এটা তো একটা ষড়যন্ত্রই মনে হয় আমার কাছে। এবং দেখেন, যদি আপনার এদিকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এদিকে যদি এই পথে হাঁটে, তাহলে যে সংঘাত, আমরা যেমন মাঠে রাজনীতি করি আমরা কিন্তু জানি স্থানীয় নির্বাচন যদি আগে হয় যে সংঘাতের সৃষ্টি হবে, এমনি লোকাল ইলেকশনে সবসময় একটা সংঘাতের সৃষ্টি, এই সংঘাতের রেস কিন্তু জাতীয় নির্বাচন পর্যন্ত যাবে। এবং এমনিতেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার যেভাবে অবনতি ঘটছে, এটা তো তারা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল চলে যাবে, এবং এটা কোনোভাবেই জাতির জন্য এটা কাম্য নয়। জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটাও বলেছেন যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের কোন কাজগুলো জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে বলে আপনারা মনে করেন? আমি আজকে যেমন কিছু নিউজ দেখছি, যুগান্তরের আজকে একটি নিউজ আমি দেখছি, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত 3000 দুর্নীতিবাজ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নিউজটা পড়ছি আমি। তারপরে দেখেন আপনার গ্যাসের মূল্যবৃদ্ধি শুনানিতে তীব্র বিরোধিতা হট্টগোল, আইন শৃঙ্খলা অবনতির কথা তো আমরা বলেছি, তো কিন্তু আবার পুরাতন কালচারেই ফিরে যাই। তো এরকম কিন্তু আমরা দেখেছি। এবং যদি নির্বাচন যখনই হয়, যেই উপদেষ্টা অলরেডি এখন সরকারের অংশ হয়ে আছেন, তারা কি যদি নির্বাচন করে, তারা যেই দল কালকে ঘোষণা হচ্ছে, তারা কি সেই দলের হয়ে নির্বাচন করবেন না? এটা তো জনগণ বুঝতে পারে যে তারা তো এই দলেরই নির্বাচন করবেন। তাহলে যেন তাদের এই ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যেন যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি কথাটা বলেছেন যে নিরপেক্ষ নেন, তখনই তো নিরপেক্ষতার প্রশ্নগুলি কিন্তু চলে আসে। নিরপেক্ষ নির্বাচন করতে হলে তো আপনাকে সেই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি ওই ছাত্রদের, এবং উনি কিন্তু বলেছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন প্রধান উপদেষ্টার
বিবৃতি উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন প্রধান উপদেষ্টা যত বক্তব্য বিবৃতি দিয়েছেন সেটা উনি সবসময় জাতীয় নির্বাচনের পক্ষে, এবং ডিসেম্বরে একটা টাইমলাইনও কিন্তু উনি সেট করেছেন। যদি আমরা এখনো নির্বাচনী রোডম্যাপ দেখতে পারিনি, বাট উনি কিন্তু বারবার তার বক্তব্যে বলেছেন, এটা আমাদের মাননীয় চেয়ারপারসন উনি কিন্তু বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু উনি কিছু উপদেষ্টার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের যে বক্তব্য কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে। যেমন যারা বলছেন স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে, যারা আবার একজন বের হয়ে দল করছেন, দুইজন থেকে যাচ্ছেন। তাহলে এগুলোই তো নিরপেক্ষতার যে জায়গাটি, সেটা তাদের অ্যাড্রেস করা আমার মনে হয় প্রয়োজন। জি, মোহাম্মদ মিরাজ।